শুধু দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো আমরা এখনো একটু দেখে নিব প্রপারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা। সেই সাথে আমি আমাদের লাইভ প্রোগ্রামটি বিভিন্ন গ্রুপে শেয়ার করব, তারপরে আমরা অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে। আমি ব্যারিস্টার জাকিউল হক রবিন। আজকে আমাদের অনুষ্ঠানের ট্যাগলাইন হেড অফ চেম্বার্স, এবং যথারীতি এর আয়োজনে আছে লিগাল ভয়েস ফাউন্ডেশন। লিগাল ভয়েস ফাউন্ডেশন সম্পর্কে আমি একটু আজকে শুরুতে বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি যে কাজ করছি সেটি হচ্ছে টু রেইজ দ্য পাবলিক অ্যাওয়ারনেস। তার মানে হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে এবং বিভিন্ন রকমের প্রকাশনা এবং আদার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা যেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমরা কিছু কনস্টিটিউশনাল রাইটস নিয়েও কাজ করব, এবং সেই রাইটসগুলির ভিত্তিতেই আমরা কি করব সেটা হচ্ছে যে আমরা পাবলিক অ্যাওয়ারনেসটা জাগিয়ে তুলব বিভিন্ন বিষয়ের উপরে। তো যাই হোক, আজকে আমি আমার অনুষ্ঠানে ফিরে আসছি। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে উপস্থিত আছেন তিনি এখন একজন কর্পোরেট প্র্যাকটিশনার এবং অবশ্যই তিনি একজন লয়ার, এবং আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন লিগাল কাউন্সিলের হেড অফ চেম্বার্স ব্যারিস্টার ওমর খান জয়। তো আমি ওমর খান জয় ভাইকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ জাকিউল। কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভাইয়া আজকে থ্যাংক ইউ ভাইয়া, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে লিগাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যে করোনার যে বিষয়গুলি চলছে, আপনার খুব অল্পভাবে আমাকে বলেন যে আপনার জীবনযাত্রাটা কেমন যাচ্ছে। হ্যাঁ, জীবনযাত্রা তো সবার মতোই আমার ব্যাপক পরিবর্তন এসেছে। জীবনযাত্রা কনফাইন্ড এট হোম। হ্যাঁ, আমি সবাইকে বাসায় থাকতে বলছি, নিজেও বাসায় আছি। হ্যাঁ, তবে বাসায় থেকেও ওই যেটাকে বলে ওয়ার্কিং ফ্রম হোম, বাসার থেকে যতটুকু সম্ভব কাজ কর্ম করার চেষ্টা করছি, এবং বাকি সময়গুলো সবসময় তো আর কাজ করছি না। বাকি সময়গুলো যেহেতু বাসায় থাকছি, সেটা যতটুকু সম্ভব এনজয়েবল করা এবং মানসিক প্রেসারের বাইরে থাকা যায় কিনা সেদিকেও কিছু চেষ্টা করছি আর কি। আমাদের মোটামুটি সবারই একই অবস্থা, যেহেতু আমাদের একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি সময় যাচ্ছে। আমরা সবাই চাচ্ছি বাসায় নিজেকে যতটা পারছি ব্যস্ত রাখতে এবং আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে। তো আমি আজকে ভাইয়া আপনাকে যেই ট্যাগলাইনের আন্ডারে আমরা আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করব সেটি আমি বলেছি হেড অফ চেম্বার্স। তো আমার অনেক প্রশ্ন আপনার কাছে থাকবে অ্যাজ এ হেড অফ চেম্বার্স, আপনার কিছু পার্সোনাল বিষয় সম্পর্কে আমরা জানবো। আর প্রথমেই এই অনুষ্ঠানের শুরুতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত পড়াশোনার ব্যাপারে। আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং কিভাবে আইন শিক্ষাটা কমপ্লিট করেছেন একটু যদি বলতেন। ধন্যবাদ। একদম যদি প্রথম থেকে শুরু করি, আমার স্কুল থেকে যদি শুরু করি, আমি উইসলেন ফ্লাওয়ার স্কুলে পড়েছি
ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আই গেভ মাই এসএসসি ফ্রম উইজডেন ফ্লাওয়ার স্কুল। এরপরে আমি আমার এইচএসসি করেছি, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। So I did my HSC from Notre Dame College. After that I did of course তখনই তো ল পড়ার প্রশ্নটা আফটার কলেজ চলে আসে, বা প্রফেশন সিলেকশন ওরিয়েন্টেড পড়াশোনার প্রশ্নটা চলে আসে, যেহেতু তখন দেখলাম যে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো অ্যাভেইল করতে গেলে আমাকে একটা এ লেভেলস করতে হবে। সো আই ডিড এন এ লেভেলস ফ্রম ভুই একাডেমিতে টিউশন নিতাম এ লেভেলস করার জন্য। তারপরে আমি এলএলবি করেছি ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন। আমার ইনস্টিটিউশন ছিল নিউক্যাসল ল একাডেমি, এবং আমার যতটুকু মনে পড়ে আমরা একদম প্রথম দিকের ছাত্র নিউক্যাসল ল একাডেমির। And after I completed the graduation from University of London International Program, I did my bar vocational course, যেটাকে এখন বিপিটিসি বলে, আমাদের সময় বিভিসি বলতো, from ICSL City University, and I was called to the bar from Lincoln's Inn. আচ্ছা, তারপরে তো আপনি আইন পেশাকে বেছে নিলেন। তার আগে আমার একটি প্রশ্ন থাকবে যে এই যে আইন শিক্ষা নিয়ে পার্সু করা এবং আইন পেশাকে বেছে নেওয়া, এর পেছনে কি আপনার কোনো স্পেসিফিক অনুপ্রেরণা বা ইন্সপায়ারেশন ছিল যেটা আপনাকে মোটিভেট করেছে এই পেশায় আসতে? হ্যাঁ, আমার আমার রিয়েল মোটিভেশন ছিলেন আমার বাবা। উনি হি ওয়াজ নট লয়ার, বাট উনি আমাকে আইনজীবী হওয়ার এবং বিশেষ করে ব্যারিস্টার হওয়ার বিষয়ে উনি আমাকে আসলে আমার স্কুলের জীবনের শেষের দিক থেকেই উৎসাহিত করেছেন। এবং উনি এটার ভালো দিকগুলো কি এবং কিভাবে এটা শুধুমাত্র একটা নিজের একটা রেসপেক্টেবল প্রফেশন না, এটা সমাজকেও কিভাবে কিছুটা রিটার্ন করা যায় এই পেশার মাধ্যমে, এই বিষয়গুলো আমাকে সেই স্কুল জীবন থেকে উনি অনুপ্রাণিত করেছেন। সো ওয়েন আই ফিনিশ দ্য কলেজ, মাই চয়েস ওয়াজ কোয়াইট ক্লিয়ার। আমার অনেক অনেক ফ্রেন্ড ছিল, তারা কনফিউজ ছিল কি করবে। এন্ড আমাদের সময় একটা ট্রেন্ড তখন বের হয়েছিল, নতুন কম্পিউটার সায়েন্স বিষয়টা তখন মাত্র খুব ব্যাপকভাবে চলে আসে। সো মোস্ট অফ মাই ফ্রেন্ডস যারা একটু ভালো করছিল বা দে কোয়ালিফাই, তারা সব কম্পিউটার সায়েন্স পড়তে দে ওয়ার গোয়িং টু ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এই জায়গাগুলো খুব খুলে যাচ্ছিল, কিন্তু আমার আমার ইচ্ছাটা ক্লিয়ার ছিল। আমি আসলে আই ওয়াজ নট কনফিউজড। সো এইভাবে আসলে ল পড়া শুরু, এন্ড ইট ওয়াজ এ ক্লিয়ার ডিসিশন। তো এখন তো মানে আইন পেশায় আসার পরে আপনি একটা পজিশনে পৌঁছেছেন, তো আমি একটু জানতে চাইবো যে আপনার এই আইন পেশা কিভাবে শুরু? শুরু প্রফেশনালি যদি শুরু বলেন, আমি ইমিডিয়েটলি আমার বার করার পরপরই এসেই আমি এক সপ্তাহের মাথায় জয়েন করি। আসলে আমি খুব বেশি দিন বসেছিলাম না, আমি জয়েন করি হাসান এন্ড অ্যাসোসিয়েটস। আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার জিয়াউল। তো আপনি শুনতে পাচ্ছেন? ইজ দেয়ার টেকনিক্যাল প্রবলেম? জি, মাঝখানে একটু একটু যদি আবার বলতেন যে আপনার সিনিয়র ছিলেন, ওই জায়গাটা একটু আটকে গিয়েছিল। হ্যাঁ, আমি আমি হাসান এন্ড অ্যাসোসিয়েটস এ জয়েন করি। আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার জিয়াউল হাসান। Hassan and Associates at that time was one of the largest and one of the busiest corporate law chamber. Unfortunately, Hassan and Associates এর অ্যাক্টিভিটি এখন খুব একটা নাই, কারণ আমার সিনিয়র বিভিন্ন পার্সোনাল কারণে উনি ঠিক বাংলাদেশে এখন থাকেন না, উনি ইউএসএ তে থাকেন। সো উনি বাংলাদেশ ছেড়ে যাওয়ার মাধ্যমে হাসান এন্ড অ্যাসোসিয়েটস এর অ্যাক্টিভিটি গুলো এই মুহূর্তে ঠিক নাই। বাট আমি তখন যখন জয়েন করি তখন খুবই একটু খুবই একটু কাজের ভাইয়া আমি প্রেশার। একটু ইন্টারাপ্ট করব, সরি ফর দ্য ইন্টারাপশন। এটা কোন সালে আপনি প্রথম সেখানে জয়েন করেন? এটা 2005। আমি আমি বার 2005। করেছি 2005 এ শেষ হয়, এবং আমি জি। ব্যাক করি, ইট ওয়াজ টু বি ভেরি প্রেসাইজ 1st of October 2005. I joined there, and I was very lucky. আমি বলবো কিছুটা লাকও আছে এখানে, হয়তো আমি চেষ্টাও করেছি, বাট আমি লাক বলবো। আমাকে স্যার প্রথম প্রায় এক সপ্তাহ পরের থেকেই হি স্টার্টেড গিভিং মি হাই রেসপন্সিবল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ যে স্যার আমাকে, আমি মাত্র আসছি, এক সপ্তাহ হয়েছে, বা বাংলাদেশে ব্যাকও করেছে 2 সপ্তাহ হয়েছে, উনি আমাকে এত গুরুত্বপূর্ণ বা জটিল কাজগুলো দিচ্ছেন। So I was very lucky to get a lot of
high level and complex work in the early stages of my life, and I'm ever so thankful. তো ওইখানেই কাজ করছিলাম অনেকদিন ওইখানে, and as if you know that it was a big very busy chamber with lot of litigations, lot of advisory things. They had a lot of clients from variable sectors, local, foreign. So আমার এখানে খুব ভালো সৌভাগ্য হয়েছে খুব ডিটেইলে এবং অনেক বেশি কাজ করার। তো ওইখানেই কাজ করেছি আমি ফর 2 years। এরপরে আমি কি কন্টিনিউ করব রবিন, আর আপনি অন্য কিছু? হ্যাঁ, তো না, অবশ্যই অবশ্যই প্লিজ। হ্যাঁ, এরপরে আফটার 2 years আমার এটা অনেকটা মানে ইচ্ছাকৃতভাবে, ইট ওয়াজ নট ভেরি মাচ প্ল্যান্ড, হ্যাঁ, বাট I got a lucrative opportunity in Grameenphone Limited by end of 2007. I joined as a head of legal and compliance department in Grameenphone Limited in December 2007. And এখানেও আমি বলবো যে আমি জানি না আমি চেষ্টা নিশ্চয়ই করেছি, বাট আই ওয়াজ অলসো কোয়াইট লাকি বিকজ ওদের হেড অফ লিগাল এন্ড কমপ্লায়েন্স এর তখন যে রিকোয়ারমেন্ট ছিল পোস্টের, যে ইউ হ্যাভ টু হ্যাভ 12 years প্র্যাকটিসিং qualification to become a head of legal, and I just had 2 years experience. আমার তখনও তারপরে তো এনরোলমেন্টের বিষয়গুলিও ছিল। I just got enrolled and I had enrollment বাদ দিলে overall 2 years qualification. So যারা তখন I told them যে 12 years এর আপনি তো এক্সপেরিয়েন্স চাচ্ছেন, 12 years ago I was in school. So but definitely maybe they saw something in me, and I managed to do a lot of big things, including the largest IPO of Bangladesh. Grameenphone যে লার্জেস্ট IPO বাজারে নিয়ে আসছিল শেয়ার মার্কেটে, সেটাতে আমি I lead the team লোকালি এন্ড ইন্টারন্যাশনালি। অনেক ল ফার্মের সাথে কাজ করার সুযোগ হয়েছে। একটা বড় কর্পোরেটের কমপ্লায়েন্স গুলো, কর্পোরেট গভর্নেন্স গুলো বোঝার যে সুযোগ আমার হয়েছে, দ্যাট আই থিঙ্ক I was quite lucky to be there. And I have developed the Grameenphone legal team from a small team to a very large team with a lot of activities. So I was there for 2 years. So precisely December 2009, after 2 years, I left Grameenphone. Within these 2 years, I also got 2 promotions, but I never wanted to continue in-house. Of course, I with due respect, but আমি continue করতে চাই নাই অনেকদিন। So আমি তখন 2009 এর by this time আমাদের যে লিগ্যাল কাউন্সিল নিয়ে কথা হচ্ছে, সে লিগ্যাল কাউন্সিলের কাজ শুরু হয়ে গিয়েছিল। আমার পার্টনার ব্যারিস্টার মিতি সানজানা, she started the chamber already sometime middle of 2009. So honestly speaking, I joined later on as a partner and took up the role of head of chambers later on of a 6 months old chamber. So 2009 এর শেষে ডিসেম্বর থেকে আমি লিগ্যাল কাউন্সিলের হেড অফ চেম্বার হিসেবে এখন পর্যন্ত সে লাইক অলমোস্ট লাইক 11 years কাজ করছি আর কি। হ্যাঁ, আমি একটু আপনার কাছে ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম যে আপনি অনেকদিন ধরে 11 বছর ধরে কাজ করছেন, মূলত আপনি কোন কোন বিষয়ের উপরে ফোকাস করে আপনার ল প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছেন? দেখেন, আমি জাকিউল, আমি কথা বলবো আমার চেম্বার নিয়ে। আমার হয়তো নট অনলি মাই পার্সোনাল এরিয়া অফ ইন্টারেস্ট, বাট আমাদের চেম্বারকে উই আর ইন এ ট্রু সেন্স ফুল সার্ভিস কর্পোরেট ল ফার্ম। হ্যাঁ, আমরা যখন চেম্বারটাকে এস্টাবলিশ করেছিলাম, অফকোর্স দেয়ার আর কোয়াইট এ লট অফ কর্পোরেট চেম্বার্স নাও এ ডেজ, তখনও ছিল, বাট আমাদের একটা ভিশন ছিল। আমাদের ভিশনটা কি ছিল, এখনো আছে। উই অলওয়েজ এভরি ডে উই ওয়ার্ক টু অ্যাচিভ দ্যাট ভিশন। আমরা একটা ওয়েস্টার্ন মডেলে কর্পোরেট ল ফার্ম করতে চাই, অর চেম্বার্স করতে চাই, যেটা আমরা যেগুলোকে অনেক সময় মুভিতে দেখেছি, বিভিন্ন টিভি সিরিজে দেখেছি, যেই টাইপের ইউনাইটেড স্টেটস বেসড যে কর্পোরেট ল ফার্ম গুলোকে দেখায়, or সিঙ্গাপুরে যদি আপনি দেখেন, they are in the most sophisticated places, most sophisticated building with a very very different way of looking into a client's problem, and very different sophisticated way of handling a client's issue.
আমরা সেভাবে আমাদের অবজেক্টিভটা সেরকম ছিল। অফকোর্স দের ইজ স্টিল আ লং ওয়ে টু গো, many much more things to achieve, but that has always been the objective. তো সেটাকে মাথায় রেখেই আমরা আমাদের যে কর্মপরিধি, হ্যাঁ, সেগুলোকে সেইভাবেই আমরা ডেভেলপ করেছি গ্র্যাজুয়ালি, এন্ড ডেভেলপ করতে করতে we can truly say that we are a full service corporate law firm at this moment. So we can offer, kind of one-stop solutions of the clients, be it তাদের রেগুলার কোনো অ্যাডভাইজারি সার্ভিস হোক, বা তাদের কোনো সেক্টর স্পেসিফিক সার্ভিস হোক, বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হোক, বা কর্পোরেট গভর্নেন্স হোক, কোম্পানি ম্যাটার হোক, কন্ট্রাক্ট হোক, এমপ্লয়মেন্ট ম্যাটার হোক, or whatever. So we try to give the full service. তথাপিও যদি আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন, আমাদের স্পেশালিটিজ মার্কেটে আমরা যেটা ফিল করি ফ্রম দ্য ক্লায়েন্টস রেসপন্স, আমাদেরকে 2-3টা জায়গায় হয়তো ক্লায়েন্টরা বেশি প্রাধান্য দেন। ওয়ান ইজ এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেকেন্ডলি লেবার এন্ড এমপ্লয়মেন্ট ল। আমরা প্রচুর প্রশ্ন এগুলোর কনসালটেন্সি রেগুলার যেহেতু পাই, and thirdly within the development sector law. জি, থ্যাংক ইউ ভাইয়া। যেটা আপনি শেষের দিকে বললেন যে আপনি আসলে ইউ আর মোর ফোকাসড অন কর্পোরেট প্র্যাকটিস, এবং তার সাথে আপনি একটি অন্যান্য সার্ভিসগুলিও আপনার চেম্বারে অ্যাভেলেবল। আমার একটি প্রশ্ন হঠাৎ করে মাথায় যেটা আসলো যে আমাদের আইনজীবী যারা আমরা আছি তাদের মধ্যে এবং অনেকের মধ্যে একটি ধারণা আছে যে যারা কিনা রেগুলার কোর্টে না যায়, মানে কোর্ট পাড়ায় যাদেরকে রেগুলার না দেখা যায়, তারা কখনোই একজন সফল আইনজীবী হতে পারে না। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? জি জাকিউল, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু। কোর্টটাকে বাদ দেওয়ার কোনো সুযোগই তো নেই এখানে। আপনি এটা যারা শুধুমাত্র লিটিগেশন বেসড প্র্যাকটিস করেন তাদেরকে হয়তো কর্পোরেট প্র্যাকটিস না করলেও চলে, বাট যারা কর্পোরেট বেসড প্র্যাকটিস করেন তাদেরকেও তো কোর্ট প্র্যাকটিস তাদেরকে করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ কোর্টস, হ্যাঁ, বিকজ ইউ সি, মানুষের একটা ভুল ধারণা আছে, সেটাও একটু ক্লারিফাই করা দরকার। কর্পোরেট প্র্যাকটিস বলতে মানুষ অনেকে মনে করেন, এমনকি অনেক লয়াররাও মনে করেন যে ওনারা শুধুমাত্র হয়তো অ্যাডভাইজারি সার্ভিস করেন, হ্যাঁ। সো দ্য কর্পোরেট প্র্যাকটিস ইজ essentially limited to possibly opinion, drafting contracts, or doing some restructuring, FDI, and so on and so forth. Litigation হয়তো এখানে নাই, বাট একটা জিনিস তো খেয়াল করতে হবে যে if you are working with a lot of corporates, organizations of different kinds, তাদের মধ্যেই তো লিটিগেশন গুলো আছে, হ্যাঁ। And they have a lot of issues. If you are working with a large corporate, for example, and an old corporate, it is likely that একটা corporate হয়তো 100-150-200 litigation থাকতে পারে, even in one organization. So definitely you have to deal with litigations. There is no alternative. একটা ফার্ম যদি বলে আমরা লিটিগেশন করব না, এটা তো বলা যায় না, হ্যাঁ। You have to do. So we also do have a lot of litigations, at least I cannot precisely tell you the numbers, but quite a few hundreds. And of course, in different hierarchies of the courts in different districts, at least I think 10-20 districts we are conducting litigations in district court levels, and of course in high court levels, and definitely আমাদের চেম্বারে যারা লিটিগেশন গুলো দেখছেন তারা লিটিগেশন গুলো দেখছেন, হয়তো সবাই সবকিছু দেখছে না, বাট অফ কোর্স that is an essential aspect. True. বুঝতে পেরেছি। তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে কখনোই কর্পোরেট প্র্যাকটিসটা লিটিগেশনকে আলাদা করে করা সম্ভব না। অবশ্যই এটার সাথে লিটিগেশনের একটি অবশ্যই কি বলবো, একটি আপনার রিলেশনস সবসময় থেকে যায়। তো ভাইয়া, আমি এবার আপনার চেম্বার সম্পর্কে কিছু প্রশ্ন করব। প্রথমে আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনার চেম্বারে আপনি কতজন অ্যাসোসিয়েট নিয়ে কাজ করছেন? কারেন্টলি আমাদের অ্যাসোসিয়েট 12 জন, বাট আমাদের কিছু অফ কাউন্সিলও আছেন যারা আমাদের বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে লিটিগেশনের সাথে জড়িত আছেন, যারা তারা অনেকেই ডিস্ট্রিক্ট লেভেলে হওয়ায় আমাদের ঠিক চেম্বারে ডাইরেক্ট অ্যাসোসিয়েট না, দে ক্যান অলসো ডু দেয়ার ওন few other works at their level.
সো সবাইকে যদি আমরা অ্যাড করি, ওনাদেরকেও অ্যাড করলে ইটস লাইক 20 অ্যাসোসিয়েটস। তো আমি একটু অনেকেই আমার অনেক দর্শকই আছে যারা কিনা অনেকে হয়তো বা চেম্বারে সদ্য জয়েন করেছেন অথবা চেম্বারে জয়েন করতে যাচ্ছে, তাদের মনে একটি সবসময় প্রশ্ন থাকে যে চেম্বারে, একটি ল চেম্বারে জয়েন করার পরে তাদের আসলে প্র্যাকটিসের পাশাপাশি তাদের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টটা কি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে জানি, আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে আমি অমুক চেম্বারে জয়েন করতে চাই, ওখানে আসলে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টটা কেমন। তা আমি একটু আপনার চেম্বার সম্পর্কে যদি কিছু মনে না করেন একটু জানতে চাচ্ছিলাম তাদের উদ্দেশ্যে, যে আপনি কি ধরনের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করে থাকেন একজন অ্যাসোসিয়েটের সাথে। দেখেন, এটা আমি আমি ভালো অ্যারেঞ্জমেন্ট করি না খারাপ অ্যারেঞ্জমেন্ট করি, দ্যাট আই ডোন্ট নো, বাট আই ক্যান টেল দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যারেঞ্জমেন্ট আমি সবসময় করার চেষ্টা করি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট বলতে যেটা বোঝা যাচ্ছে, অফকোর্স যে একদম বিগিনার তার ক্ষেত্রে হয়তো অ্যাসেসমেন্ট একটু ডিফিকাল্ট, তাদের জন্য হয়তো আমাদের একটা স্টার্টিং রেঞ্জ থাকে যে টু বিগিন উইথ আমরা এইভাবে শুরু করি। বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইউ সি, আই মিন এক বছরের মাথায় যদি আমি বলি, একজনের যে আউটপুট আসে আরেকজনের হয়তো সে একই আউটপুট নাও আসতে পারে। হ্যাঁ, এই আউটপুটের মধ্যে ভেরিয়েশন তো হবেই। অফকোর্স এভরিবডি ক্যানট ডেলিভার ইন দ্য সেম পেস, ইন দ্য সেম স্টাইল, ইন দ্য সেম কোয়ালিটি। হ্যাঁ, আমরা এই অ্যাসেসমেন্ট গুলো কন্টিনিউয়াসলি করি এবং যে যে তার অ্যাবিলিটিটাকে বেশি শো করতে পারে, যার কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টটা ভালো আমরা দেখি, যার রেসপন্সিবিলিটি বেশি, তখন তার অ্যাসেসমেন্ট গুলো আমরা বাড়তে থাকে। এবং যে বেশি দিন থাকে, 3 4 5 বছর যদি হয়ে যায়, আমরা উই ট্রাই টু কিপ। আমাদের বোধহয় একটু কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। হয়তো মাঝে মাঝে একটু নেটের প্রবলেম হচ্ছে, জি ইট সিমস লাইক। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? সেই দর্শক মন্ডলী, আজকে আমাদের ওয়েদার খুব একটা ভালো না, এই কারণে অনেক ক্ষেত্রে নেটের প্রবলেম হচ্ছে। অডিবল? হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো অ্যাসেসমেন্টটা হতে থাকে কন্টিনিউয়াসলি, এন্ড উই অলওয়েজ ফিল যে যে উই অলওয়েজ সে দ্যাট আমরা প্রতিটা অ্যাসোসিয়েটকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখি। যারা আমার সাথে কাজ করেছে এভরিবডি, কেউ যদি, আমি জানি না, কেউ যদি আমাকে এখন দেখতে থাকে, দে ক্যান রিলেট টু হোয়াট আই এম সেইং। I always think that everybody is a very important part of the chambers, and I want to say যে কেউ যদি একদিন না আসে, আমি যাতে ফিল করি যে সে আসে নাই, তার মানে হচ্ছে তার তার একটা, সে যে আসে নাই, সে অভাবটা যাতে অনুভব করা যায়। হ্যাঁ, সো এভরিবডি ইজ এন এসেনশিয়াল পার্ট অফ দ্য চেম্বার্স, তাদেরকে সে আমরা চেষ্টা করি সবসময় ইভ্যালুয়েট। সেই দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকবেন, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করব। কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। জি ভাই, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, there is an internet problem। এটাও আমি একটু বলি যে এখানে আমার বাসায় আসলে you know, I live in a prominent place, but still the technology is very poor। আমার ফোনেও কথা বলতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। ইন্টারনেট found to be also very very weak, but you know, I have no control। একটু আমাকে ক্ষমা করতে হবে মাঝে এটা মাঝে এটা এই খুবই স্বাভাবিক ভাইয়া, ইন্টারাপশনের জন্য। এখানে আসলে এটা কিছু করার নাই, কারণ আমাদের এটা অনেক সময় আমাদের এটা নিজস্ব যে কি বলবো, আমাদের নিজেদের মধ্যে এটা নাই। হ্যাঁ, এটা আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো আমরা এভাবেই কনভারসেশন চালিয়ে যাব। আমাদের সাথে এখনো দর্শক মন্ডলী আছেন। তো ভাই, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে অনার করে থাকেন। তো আমি একটু স্পেসিফিক যদি আপনার কাছে প্রশ্ন করি, কারণ আমার কাছে এমন একটি প্রশ্ন, আমি যখন হেড অফ চেম্বার্স নিয়ে কথা বলবো, যখন আমি এ ধরনের ডিক্লারেশনে যাই, আমাকে অনেক জুনিয়র যারা কিনা
এখন নতুন করে শুরু করতে যাচ্ছে আইন পেশা, নতুন করে মানে হচ্ছে সদ্য পড়ালেখা শেষ করে এসেছে, তারা জানতে চায় যে অনেকে এভাবেও বলে, আমি যদি একটু ফ্র্যাঙ্কলি বলি, যে আমরা 40-50 লাখ টাকা খরচ করে ব্যারিস্টার হলাম, এসে যদি আমাদেরকে আরো 2-3-4 বছরে এভাবে করে স্ট্রাগল করতে হয়, হ্যাঁ, তাহলে আমরা আমার পরিবারের কাছে কি জবাব দিব, বা আমার পরিবার সেটা মেনে নিতে রাজি না। তো এই ব্যাপারগুলিকে মাথায় রেখে আপনার চেম্বারে আপনি কি কোনো রকমের কোনো ডিসিশন বা কোনো রকমের কোনো স্ট্র্যাটেজি ফলো করেন? দেখেন রবিন, এখানে দুইটা অ্যাসপেক্ট একটু আমি আমাদের কি ফলো করি সেটার আগে আরেকটা জিনিস একটু জেনারেলি বলতে চাই। সেটা হচ্ছে কি, হ্যাঁ, এটা যদি কেউ কোটি টাকা খরচ হয়েছে বা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট অফ দ্য এক্সপেন্ডিচার ইজ, সেটার সাথে যদি কনসিডার করতে যাই, তাহলে ইটস এ লস প্রজেক্ট ফর ফার্স্ট কাপল অফ ইয়ার্স। হ্যাঁ, ইটস এ লস এক্স্যাক্টলি। প্রজেক্ট। সো ওই চিন্তাটা আপাতত প্রথমের দিকে ওই এক্সপেন্ডিচারটার কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, ভুলে যেতে হবে। এবং ইট ইজ অলসো ট্রু, এই জন্যই তো এক্সপেরিয়েন্সের সাথে এই বিষয়টা খুব বেশি জড়িত। হ্যাঁ, এটার নাম এই জন্য প্র্যাকটিস, যে যতদিন প্র্যাকটিস করবে তার তত এক্সপেরিয়েন্স বাড়বে, এন্ড এক্সপেক্টেডলি হয়তো তার ইভ্যালুয়েশন বেশি হবে, সে হয়তো ক্লায়েন্টের কাছেও বেশি গ্রহণযোগ্য হবে। দিস ইজ হাউ ইট গ্রোজ। হ্যাঁ, দিস ইজ ওয়াই একজন সিনিয়র অ্যাডভোকেটকে আমরা এত বেশি মূল্যায়ন করি, কারণ হি হ্যাজ এ লট অফ এক্সপেরিয়েন্স বিহাইন্ড হিম। হ্যাঁ, it's not always the knowledge, it's also the experience which counts. So প্রথম দিকে এই জন্য এই জিনিসটা একটু মাথায়ও রাখতে হবে যে আর্নিংটা হয়তো খুব কম হয়, বাট এটা একই সাথে সত্যি আমি নিজেও জানি এবং এটা ফিল করি, কিছু কিছু ল ফার্ম বা চেম্বারে হয়তো এটা এমন কম দেয় যেটা আসলে is not at all a happy situation, কারণ মানুষের একটা মিনিমাম মোটিভেশনেরও তো একটা ফ্যাক্টর থাকে। একটা মানুষ একটা এক্স্যাক্টলি। লয়ার হয়ে গিয়ে যদি বাসায় আবার বাবা মার কাছে ভাড়ার টাকাও চাইতে হয়, স্ন্যাক্স এর টাকাও চাইতে হয়, তাহলে তো কোনো মোটিভেশন কাজ করে না। সো আমরা চেষ্টা করি, আপনি যেহেতু স্পেসিফিক প্রশ্ন করেছেন, আমাদের এখানে যারা জয়েন করে, জয়েনিং এ আই থিঙ্ক এটা বলা হয়তো ঠিক না, বাট অ্যাজ ইউ হ্যাভ আস্কড, there is no, I mean, the starting should be not less than 20,000 taka, which should be at least sufficient for maintaining their own pocket money and stuff. And then of course there is আপনি no আপনি limit. There is no upper limit. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এইমাত্র যেটা বললেন যে আপনার স্টার্টিং পয়েন্টে অ্যাটলিস্ট ইট শুড বি 20K। আমি জানি যে অনেক ভিউয়ার্স আছে যারা আজকে দেখছে, এখন দেখা যাবে যে আপনাকে সিভি পাঠানো শুরু করেছে, এবং তারা বলবে যে আমি এই চেম্বারেই কাজ করব। কারণ আপনি একটি বিষয় নিয়ে খুব সুন্দর করে ভাইয়া বললেন, আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের একটা মিনিমাম মোটিভেশনের প্রয়োজন হয়। আমরা যদি প্রথমেই যদি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বিভিন্ন কারণে, তাহলে কিন্তু ভাইয়া আসলে আমাদের সাইড থেকে যারা আমরা জুনিয়র আছি, এখন প্র্যাকটিস শুরু করেছি, এবং যারা অনেকেই প্র্যাকটিস এখন শুরু করছে, তাদের সাইড থেকে কিন্তু আসলে বিষয়টা খুবই ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, তারা আর আসলে মোটিভেটেড হয়ে আগানোর সুযোগ থাকে না। তো আমি আমার পরবর্তী প্রশ্নে ভাইয়া আপনার সাথে চলে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি অবভিয়াস প্রশ্ন চলে আসছে এখন আপনার 20K শোনার পরে, সেটি হচ্ছে যে একজন অ্যাসোসিয়েট নেওয়ার ক্ষেত্রে আপনি মূলত কোন কোয়ালিফিকেশন গুলিকে দেখেন? হুম হ্যাঁ, এটা এটা একটা আসলে প্রশ্ন। এই প্রশ্নটা কয়েকদিন আগেও ফেস করেছিলাম। একটা প্রোগ্রাম হচ্ছিল 21 টিভিতে, আমাদের চেম্বারকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম করেছিল। সেখানে ইট ওয়াজ অলসো এ কোশ্চেন। হ্যাঁ, সো আমি না আসলে কয়েকটা জিনিস দেখি, আমি আমি কিছুদিন পড়িয়েছিও, তো আই আই অলসো ইউজ টু টিচ, এন্ড অনেকে যারা এখন ল প্রফেশনে আছেন তারা আমার কোনো না কোনো সময় স্টুডেন্ট ছিলেন। সো ইট অলসো ইজ এ গুড ফিলিং। তা আমার একটা না অ্যাসেসমেন্টের, আমার মনে হয় যে আমার একটা অ্যাবিলিটি হয়তো তৈরি হয়েছে। আমি মানুষের সাথে কিছুক্ষণ কথা বলে তার সম্পর্কে অ্যাটলিস্ট প্রফেশনালি সে কতটুকু সাউন্ড বা কতটুকু সিনসিয়ার, এবং তার কতটুকু ইচ্ছা আছে, প্রফেশনের প্রতি অনেস্টি আছে, সেই জিনিসটা আমি কিছুটা অ্যাসেস করতে পারি। হ্যাঁ, এবং আমাদের চেম্বারেও সেই 2009 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ওই গত বছর আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের সময় হিসাব করছিলাম সবাইকে নিয়ে, 50 জন লয়ারের মতো কাজ করেছে সোফার। সো 50 জন লয়ার যখন যোগদান করেছে, আমি যদি মিনিমাম একজনের পিছনে 20 জনকেও ইন্টারভিউ নেই,
তাহলেও তো প্রায় 50 × 20, I don't know how many, it's like 1000 1000 লয়ারের সাথে এক্স্যাক্টলি। ইন্টারভিউতে আমার বসতে হয়েছে। আর সো আই হ্যাভ এ ফিলিং, আমার না কথা বললে আই ক্যান সি আস, আমি এটা টিভিতেও বলেছি, আই ওয়ান্ট টু সি আ স্পার্ক। হ্যাঁ, I don't want to see a dullness. I want to see a bright eye, a bright face, and the bright face and a bright eye shows your commitment, shows that you want to do something, shows that you are, you want to achieve something in your life, and you are responsible. So the brightness in the eyes and your face actually tells a lot of story behind you. হ্যাঁ, of course educational background, তার educational results গুলো is a factor. হ্যাঁ, খুব বেশি যদি খুব একদম একদম যদি একটু শেকি বেশি হয়, তাহলে হয়তো আমরা খুব একটা তাদেরকে প্রেফার নাও করি। বাট আমি খুব যে অনেক ভালো রেজাল্ট করতেই হবে, এটাকে আমি সবসময় মনে করি না যে খুব ইম্পর্টেন্ট। কারণ প্রফেশনে এসে দেখা যায় যে অনেকে অনেক ভালো রেজাল্ট করেছিলেন, তারা প্রফেশনে হয়তো তেমন ভালো করছেন না। আবার কারো রেজাল্ট হয়তো ঠিক আহামরি তেমন কিছু ছিল না, তারা তাদের চেয়ে ভালো রেজাল্ট যারা করেছেন তাদের চেয়ে অনেক বেশি ভালো করছেন হয়তো, বিকজ ইটস প্র্যাকটিস, practical oriented. So there are a lot of other factors which are important. So this responsibility level and honesty is very important to me. আচ্ছা, তাহলে আমি যদি সামারি করি বা আমি সামারাইজ করি, সরি, আমি যদি সামারি দিই একটা আপনার ওভারঅল এই ব্যাপারে যা বললেন, তা হচ্ছে যে রেসপন্সিবিলিটি থাকতে হবে, এনথুজিয়াস্টিক হতে হবে, এবং অফকোর্স আপনি দেখবেন যে তার কতটুকু আগ্রহ আছে ল প্র্যাকটিসের ক্ষেত্রে। আমি কি ঠিক বলেছি ভাইয়া? এখন একটু ভাইয়া আমি হ্যাঁ, আরেকটা একদমই বিষয়ে ঠিক জানতে বলেছেন। চাচ্ছি। আগ্রহ থাকলে এবং আমি বলি যে রেসপন্সিবিলিটি থাকলে না বাকি সবকিছু চলে আসে। এক্স্যাক্টলি। If you are responsible, আমাদের একটু কারিগরি ছুটি হচ্ছে, আশা করি দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের আরো অনেক ইন্টারেস্টিং প্রশ্ন থাকবে আজকে, এবং আমরা জানতে পারবো আমাদের খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে আমাদের উত্তরগুলি। তো জয় ভাই, আবার আবার আপনি ফিরে এসেছেন, মাঝখানে একটু আবার ইন্টারাপশন হচ্ছিল যেহেতু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কানেকশনসে। তো আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি ভাইয়া, যে আপনি একটি বিষয় নিয়ে বললেন যে অনেকে হয়তোবা ভালো রেজাল্ট করে এসেও প্র্যাকটিসে খুব একটা ভালো করছে না, আবার অনেকে হয়তোবা খুব ভালো রেজাল্ট না হওয়া সত্ত্বেও তাদের প্র্যাকটিসটা ভালো হচ্ছে। আমরা আবারও বোধহয় একটু কারিগরি ত্রুটির মধ্যে পড়ে যাচ্ছি আজকে, আসলে ওয়েদারের কারণে, দর্শক মণ্ডলী ওয়েদারের কারণে এই ব্যাপারগুলি হচ্ছে। আমি আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আবারও ফিরে আসবো ব্যারিস্টার ওমর খান জয় ভাইয়ের কাছে, তার কাছ থেকে আমরা আরো অনেক কিছুই জানবো। আর এর মাঝখানে আমি তো বলে নিচ্ছি, আমরা যেই অনুষ্ঠানগুলি করছি বা যে লাইভ প্রোগ্রামগুলি করছি, অবশ্যই আমরা বাস্তবতাকে কেন্দ্র করে আমরা প্রশ্ন করার চেষ্টা করি, এবং আমাদের সাথে যারা গেস্ট আছেন তারা অবশ্যই নিজ নিজ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে এবং তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে উত্তরগুলি দিয়ে থাকেন। তো আমরা আবার জয় ভাইকে দেখতে পাচ্ছি আমাদের অন স্ক্রিনে। ভাইয়া, আমি যে প্রশ্নটা করছিলাম, যে আপনি বলেছিলেন যে বলছিলেন যে অনেকে ভালো রেজাল্ট করেও ভালো প্র্যাকটিস করছে না, আবার অনেকে খুব বেশি ভালো রেজাল্ট না করা সত্ত্বেও ভালো প্র্যাকটিস করছে। তো আপনি এই বিষয়টাকে যদি আমি একটু অন্যভাবে জিজ্ঞাসা করি, যে তাহলে কি এমনও হতে পারে যে ভালো রেজাল্ট করাটা খুব একটা গুরুত্ব রাখে না আমাদের এই আইন পেশার জন্য সবসময়? না, এটা আমার মনে হয় এইভাবেও বলাটা ঠিক হবে না। ভালো রেজাল্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন ভালো রেজাল্ট ইজ আ কাইন্ড অফ এ ফাউন্ডেশন। কারো যদি রেজাল্ট ভালো হয়, জেনারেলি এক্সপেক্টেড হচ্ছে সে তার এফোর্ট ছিল, সিনসিয়ারিটি ছিল, ব্রেইন ছিল, এই কারণে সে ভালো রেজাল্ট করেছে, এবং আমরা এক্সপেক্ট করব যে না সে সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। হ্যাঁ, এন্ড ভালো রেজাল্ট কিন্তু একটা স্টুডেন্ট লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট যে ভালো রেজাল্ট করছে, সে আরো বেশি এনকারেজড ফিল করছে টু ডু সামথিং even more, even good. But you এক্স্যাক্টলি। see, the issue is student life is a short period of time. আর প্রফেশনাল স্টাডিজ, সে ধরেন আমরা এলএলবি করেছে 3 বছর 4 বছর, and then কেউ মাস্টার্স করুক বা না করুক, এই ল পড়াশোনার
বা একাডেমিক ল পড়াশোনার সময়টা কিন্তু প্র্যাকটিসের তুলনায় খুব কম সময়, 4 বছর 5 বছর ম্যাক্সিমাম। বাট দেন ওয়েন ইউ এক্স্যাক্টলি। এন্টার ইনটু দ্য প্র্যাকটিসের সময়টা কিন্তু আমি 15 বছর হয়ে গেছে, সিনিয়ররা অনেকে 50 বছর ক্রস করছেন, অনেকে যে 50 বছর যাবত প্র্যাকটিস করছেন। সো আপনি যখন 15 20 25 বছর প্র্যাকটিস করে ফেলছেন, তখন কিন্তু ওই 5 বছরের স্টাডিতে আপনি কতটুকু না ভালো করেছেন, তার চেয়ে কিন্তু এই এই 5 বছর, এই 10 বছর, এই 15 বছরে আপনি কতটুকু এফোর্ট দিয়েছেন এবং কতটুকু এক্সপিরিয়েন্স গেইন করতে পেরেছেন, দ্যাট বিকামস মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যার সেই রেসপন্সিবিলিটিটা আছে সে কিন্তু এখানে এসে ভালো করতে পারে। হ্যাঁ, কারণ কারণ ওই বই পড়ে ভালো রেজাল্ট করার একটা ডাইমেনশন, আবার সেই বই পড়ে প্রফেশনে সেটাকে অ্যাপ্লাই করার বল গেমটা কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট। এক্স্যাক্টলি। তো আমি আপনাকে এই স্পেসিফিক প্রশ্ন করার কারণ হচ্ছে যে অনেকেই দেখছে যারা কিনা এখন পড়ালেখার মধ্যে আছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিতে চাচ্ছি যে অবশ্যই ভালো রেজাল্ট ম্যাটার করে। মূল যে বিষয়টি ছিল যে যদি কোনো কারণে আপনার রেজাল্ট ভালো না হয়েও থাকে তাহলেও হতাশ হওয়ার কিছু নাই, তারপরও ভালো আইন পেশায় এসে ভালো কিছু করা সম্ভব। এটি হচ্ছে আমাদের অ্যাবসলিউটলি। এক্স্যাক্টলি এটাই আমাদের আজকের গেস্ট যিনি আছেন ব্যারিস্টার ওমর খান ভাই, জয় ভাই, উনি এটাই আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। পরবর্তী আপনার কাছে হুম। আমার যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে যে আমাদের এখন অনেক ল গ্রাজুয়েট হচ্ছে। আপনি কি মনে করেন যে আমাদের এই পরিমাণ ল গ্রাজুয়েটের জন্য ইনাফ ল চেম্বার্স আছে যেখানে তারা প্র্যাকটিস করতে পারে? ফার্স্ট অফ অল যদি আমি বলি, আমাদের লয়ারের ঘাটতি এখনো আছে। আমাদের দেশে যেই পরিমাণ লিগেল ইস্যুস, লিটিগেশনস এন্ড আদার ইস্যুস, সবগুলোকে সাপোর্ট করার জন্য এখনো ভালো লয়ারের ঘাটতি আছে। হ্যাঁ, সো দেয়ার ইজ স্টিল ভেরি গুড রুম for people to come and do their work and flow and and make their space. So সেই জায়গাটা এখনো ঘাটতি আছে, নিড আছে, এবং এটা নিড খুব তাড়াতাড়ি শেষ হওয়ারও সম্ভাবনা নাই। কারণ আমাদের দেশের আপনারা কিন্তু ফিল করবেন যে কমপ্লায়েন্স সেন্স হ্যাজ ইনক্রিজড, হ্যাঁ, ভেরি মাচ ইনক্রিজড আই উড সে ইন লাস্ট 10 years। আমরা আগে দেখতাম কি গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স ইস্যুগুলো মাল্টি ন্যাশনাল বা ফরেন অর্গানাইজেশন গুলোই শুধুমাত্র মানতো, বাংলাদেশি বা লোকাল গ্রুপগুলো, লোকাল কোম্পানিগুলো ঠিক কমপ্লায়েন্সকে ঠিক সেইভাবে গুরুত্ব দিত না। বাট দে হ্যাভ অলসো কাম এ লং ওয়ে। তাদের এখানে সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান, থার্ড জেনারেশন বিজনেসম্যানরা ঢুকেছে উইথ অল দিস গ্লোবাল, তারা এডুকেশন নিয়েছে। সো দে অলসো ফোকাস, দে ওয়ান্ট টু comply with all the laws, and they want to have a strong governance within their organization. So a need for legal advice কিন্তু বাড়ছেই, এবং এটা আরো বাড়বে। And you say with the economic elevation of Bangladesh and graduating to developing country, আমাদের দেশের কিন্তু এই নিড গুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং আমাদের এখনো যে লিটিগেশনের জট, যে পরিমাণ নাম্বার অফ লিটিগেশনস, সেগুলোকেও সলভ করার জন্য আমাদের লয়ারের দরকার। সো দ্য নিড ফর লয়ার ইজ ভেরি মাচ দেয়ার, এন্ড আই ক্যান সি it will only increase in the coming days, which is also always a good call. And the second part, যে আমাদের কি sufficient number of law chambers বা law firms আছে কিনা? হ্যাঁ, আছে আছে। নতুন নতুন ল চেম্বার্স তো হচ্ছে, একদম যে হচ্ছে না তা তো না, হচ্ছে। এন্ড আগের গুলো ল চেম্বার্স তো খুব আমি বন্ধ হয়ে যেতে দেখি না, আগের গুলো আছে, যারা অনেকদিন ছিলেন তারা আছে, নতুন হচ্ছে, আরো হবে in the coming days. সো হ্যাঁ, আমার মনে হয় যে হয়তো কিছুটা, হয়তো অনেককে কিছু মানুষকে হয়তো প্রথম দিকে জয়নিং এ কিছুদিন অপেক্ষা করতে হয়, they may not have a right choice or suitability, but yes, the scope is there. তো আমার যেটা যেটা প্রয়োজন, অবশ্যই লয়ার্সদের আরো প্রয়োজন হবে সামনে, কারণ আমাদের প্রপোর্শনেটলি যে পরিমাণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে লয়ার্সেরও প্রয়োজন হবে। আমাদের আসলে যেটা প্রয়োজন বলে আমি মনে করি, এবং আপনিও আশা করি আপনি একমত হবেন, সেটি হচ্ছে যে আমাদের একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়ে খুঁজে বের করতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট অল দ্য ল গ্রাজুয়েটস ফর দেয়ার ফিউচার এন্ডেভার্স। ট্রু, হ্যাঁ, ট্রু। ভাইয়া আমি এরপরে যে প্রশ্ন দিতে যাব সেটি হচ্ছে যে আপনি যখন একজন জুনিয়র হিসেবে
অ্যাসোসিয়েট হিসেবে যখন প্রথম আমাদের জিয়াউল হাসান স্যারের সাথে ব্যারিস্টার জিয়াউল হাসান স্যারের সাথে কাজ করতে গেলেন এবং যেদিন প্রথম আপনি চেম্বারে পদার্পণ করলেন আইন পেশাকে সঙ্গী করার জন্য, সেদিন আপনি নিজেকে বা সেই সময়টাতে আপনি নিজেকে 10 বছর বা 15 বছর পরে কোন স্থানে দেখতে চেয়েছেন, এবং আজকে এতদিন পরে এসে আপনি কি মনে করেন যে আপনি আপনার নিজেকে যেখানে এই টাইম পিরিয়ডে দেখতে চেয়েছিলেন সেখানে আপনি পৌঁছে গেছেন? আহ, আহ, এটা তো একটা, আমি জানি না আনসারটা মানে কিভাবে দিলে সুন্দর হয়। বা আহ, আমি বলবো কি, আমি যখন প্রথম গেলাম, আমার যখন স্যারের সাথে দেখা হলো, ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি অ্যান ইন্টারভিউ পার সে। এখন যেভাবে আমরা ইন্টারভিউ করি সেরকম ঠিক একটা ইন্টারভিউ ছিল না। আই টকড উইথ হিম in a social occasion first, and then we talked over phone. So I was more or less sure যে আমি যাচ্ছি জয়েন করতে, ইন্টারভিউ দিতে না, হ্যাঁ, জয়েন করতে যাচ্ছি। সো আমি যখন সিভি টিভি নিয়ে গেলাম, I was, I just started working from the first day. আহ, তখন আমি ওনাকে দেখে না, when he was in the chambers and he was working, I found him so, so attractive, আমার সিনিয়র কে, হ্যাঁ, and he was so cool and composed, and it was a very big chambers, he had a lot of associates, অনেকে শাউট করতেছে, টেনশনে, চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু he was so cool with some of the major issues. I did not know what was going on, something serious was going on, হ্যাঁ, বাকি সবাই খুব টেন্স ছিল আমি যখন ফার্স্ট দিন গিয়েছি, কিন্তু উনি দেখি যে ওনার কোনো টেনশন নাই। আমি ভাবছি উনি হেড অফ চেম্বার, উনি তো আরো টেনশন হওয়ার কথা। তো আমি ভাবলাম যে হাউ ক্যান হি ম্যানেজ অল দিস থিংস এন্ড সো মেনি থিংস, ইফ আই কুড বি লাইক হিম, হ্যাঁ, আমার এটা প্রথমে আসলে অনেস্টলি মনে হয়েছিল। তো এখন এত বছর পরে, দ্যাট ওয়াজ 15 years ago, সো আমি অফকোর্স আমি ওনার মতো তো হতে পারি না, বাট আমি চেষ্টা করি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি, আই উড সে। তারপরে আপনার আপনার মোটিভেশন ছিল হচ্ছে আমাদের ব্যারিস্টার জিয়াউল হাসান স্যার। আমি পার্সোনালি আমি স্যারকে অনেক ভালো করে চিনতাম, ওনার সাথে আমিও কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। আপনি যে কথাটা বললেন যে হি ওয়াজ ভেরি কুল, এবং আমি সবসময় একটা কথা বলবো যে উনি যেরকম স্মার্ট একটা অ্যাপ্রোচ করতেন দেখেই আমার সবসময় ভালো লাগতো যে হ্যাঁ, ব্যারিস্টার হলে মনে হয় এরকমই হওয়া যায়, এরকম একটা ভাবনা আমার মধ্যেও আসতো ভাইয়া। তো যাই হোক ভাইয়া, আমি নেক্সট যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, আজকে আমাদের অনেকক্ষণই আমাদের অলরেডি কথা হয়ে গেল। আপনার একটি বই আপনার একটি বই প্রকাশিত হয়েছে, যে বইটির নাম হচ্ছে লিগ্যাল স্টোরিজ অফ লাইফ। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এই বইটি সম্পর্কে একটু বলতেন, এবং এটার প্রকাশনা কবে হয়েছে? ভাই, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? হ্যালো? আমি অত্যন্ত দুঃখিত দর্শক মন্ডলী, আমাদের আজকে একটু কারিগরি ত্রুটি হচ্ছে জয় ভাইয়ের এন্ডে। আশা করি আপনারা থাকবেন। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখছি যে এরপরে আমাদের আরো একটি অনুষ্ঠান আসবে, এবং যথারীতি আমরা আপনাদেরকে নোটিফাই করব। So, sorry, I changed my location now to see if I have a better connectivity. I'm so sorry. ইটস অলরাইট ভাইয়া, অসুবিধা নাই। আমি যে প্রশ্নটা করেছিলাম আপনি কি শুনতে পেয়েছিলেন ভাইয়া? You're talking something about my book. ইয়েস, এক্স্যাক্টলি। আমি তো জানতে চেয়েছিলাম যে এটা প্রথম প্রকাশনা কবে হয়েছিল, এবং এই বইটি সম্পর্কে আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে নামটি বলছি, স্টোরিজ, লিগ্যাল স্টোরিজ অফ লাইফ। এই বইটি সম্পর্কে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। Gee, thanks, Robin. Thank you so much. This is a thing that I feel good to talk about. বইটা লিগ্যাল স্টোরিজ অফ লাইফ, it was published in 2018. জুন মাসেই, আমরা জুন মাস শুরু করেছি, এন্ড অফ জুন 2018, so it's almost like 2 years. এটা একটা ল বুক, বাট এট দ্য সেম টাইম ইটস এ স্টোরি বুক, হ্যাঁ।
কেউ যদি এটা দেখে থাকেন, দে ক্যান রিলেট টু হোয়াট আই এম সেইং। এটার নাম থেকেও বোঝা যাচ্ছে লিগ্যাল স্টোরিজ অফ লাইফ। সো ইট হ্যাজ 130 stories, real life stories from the life of people, and then there is a, of course the story has a legal problem or the legal issue, and then there is a legal solution to it. So it's like a, you know, it's like a movie or a small drama, you can say. Each story is like a drama. When you read their problem, it's like a thriller movie, and your inquisitive mind would like to know a solution. হ্যাঁ, when you see a thriller movie, solution আপনি জানতে চান, এরপরে কি হলো, কিভাবে এটা সলভ হবে, and then when they read my answer, that's like a, you know, solution of the thriller. So that was the whole idea, and I see that it is a storybook to the regular people and a law book to the lawyer. এটা আপনি যদি it has been, you know, reviewed globally by different people, and it has been said that it's a unique law book in the world, not only in Bangladesh. এক্স্যাক্টলি ভাইয়া। আপনার আপনার এই বইটি কবে প্রকাশনা হয়? আমি আমি একটু আপনাকে অ্যাডই করে দিচ্ছি। আমি জানি যে আপনি খুব সুন্দর করে একটি অনুষ্ঠানের মাধ্যমে বই প্রকাশনীটা করেছিলেন। সে সম্পর্কে একটু বলেন ভাইয়া। হ্যাঁ, এটা প্রকাশনা হয়েছিল as I was saying 2 years ago, 2018 এর জুনের শেষের দিকে। হ্যাঁ, এটা আপনি যেটা বলছিলেন, we have done a big launching of the book. Launching ceremony was quite big. এখানে we were very honored. For example, Justice Rifat sir was present as a special guest. আমাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার, উনি কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন। হি হ্যাজ রিটেন দ্য ফরওয়ার্ড অফ মাই বুক, সো হি ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার, and there were distinguished guests from all the spheres of society, from Bangladesh, from different countries of the world. There were delegates from, I would say, at least 25 to 30 countries who attended the launching ceremony. Again, the objective, এই যে দেখেন, আমি চেয়েছিলাম এটাকে একটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে, যারা যারা educated youth, তাদের মাঝে ছড়িয়ে দিতে. So I thought it is important that more and more, you know, people, the top level people, the business leaders and different type of leaders who are leading different things should know about the book, so that they can also, you know, assist me in spreading out the book to the people. Because বই লিখলে তো হবে না, বইটা মানুষের মাঝে যেতে হবে, মানুষকে পড়তে হবে, তাহলেই এটার একটা সফলতা. So with that objective, it was quite a big launching, honestly. জি ভাইয়া, আমরা জানতে পারলাম আমাদের অনারেবল জাস্টিস রিফাত স্যারও এখানে ছিলেন, আমাদের লেখক আনিসুজ্জামান উনিও ছিলেন। তো আমি ভাইয়া একটা জিনিস একটু লক্ষ্য করলাম, আমাদের ইন্টারনেটটা যেহেতু প্রবলেম হচ্ছিল, আপনি আপনার বাসার ভেতরে লোকেশন চেঞ্জ করলেন। তো আমি যখন দেখলাম যে প্রথমে আপনি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছিলেন সেখানেও একটা পেইন্টিংস ছিল, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আরো একটি পেইন্টিংস। তো আমি কি তুই জানতে পারি যে মানে আপনার বাসায় কি যেই লোকেশনই আপনি যাবেন সেখানেই কি এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে পেইন্টিং পাওয়া যাবে? Robin, yes, it's a difficulty. There is no single location where there is no painting. এখন পেইন্টিং At your ছাড়া home? কোনো জায়গায় নেই. If you want a white wall, I cannot show you a white wall. It is my hobby. আমি Okay. ই করি, কি বলে, চেষ্টা করি কিছু কালেকশন করার। পেইন্টিং ইজ ওয়ান অফ মাই is so হ্যাঁ, চেষ্টা করছি। It's not only in my home, আমাদের চেম্বারেও almost all the walls have been filled in with paintings from all over the world. না, ধন্যবাদ ভাইয়া আপনার হবি সম্পর্কে জানতে পেরে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলছি যে আমি যখন নিজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন জয় ভাইয়া তখন ফাইনাল ইয়ার করে বার করতে যাবেন, সে সময় কিন্তু আমাকে জয় ভাইয়া পড়িয়েছেন। এবং আমি তখন থেকে দেখেছি দর্শক মণ্ডলী জয় ভাইয়াকে, এবং সে অত্যন্ত পরিপাটি গোছানো একজন মানুষ। তখনই আমি দেখতাম খুব সুন্দর করে একটি ব্যাগ নিয়ে একটি গাড়িতে করে সিমসাম গোছানো আসছেন এবং আমাদেরকে পড়িয়ে আবার গেছেন। আমি দর্শকের উদ্দেশ্যে এই কথাগুলি এই কারণে বলছি যে আমাদের আমাদের যে ডিগ্রিটা আমরা নিয়ে থাকি বা আমরা যে টাইটেল, একটা টাইটেল কিনা আমি ঠিক জানি না, এটা হয়তো বা কন্ট্রোভার্সিয়াল একটা ফ্যাক্ট হয়ে যেতে পারে, মানে ব্যারিস্টার যখন আমাদেরকে বলা হয়ে থাকে, আমাদের একটা মিনিমাম লেভেল অফ
আমি কি বলবো, সফিস্টিকেসি আমাদের ধরে রাখা সর্বক্ষেত্রে প্রয়োজন। আমরা যদি যত্রতত্র যাটা বলে ফেলি তাহলে এই জিনিসটা আমাদের ওভারঅল ব্যারিস্টার্স যারা আছেন তাদেরকে ডিগ্রেড করে। আমি অন্য কোনো আইনজীবীকে ছোট করে দেখাচ্ছি না, বাট আমাদের কিছু নর্ম অ্যাজ এ ব্যারিস্টার আমাদের সকলেরই মেনে চলা উচিত। এবং আমি বলবো আমাদের জিয়াউল হাসান স্যার, জয় ভাই এবং আমার সাথে আরো কিছু গেস্ট এসেছেন, দর্শকের উদ্দেশ্যে বলছি, ওনারা সবাই এই নর্মটা ধরে রাখেন এবং আশা করি যারা জুনিয়র আছে তারা আমাদেরকে দেখে এই জিনিসগুলি আয়ত্ত করে নিবে। তো আমি জয় ভাইয়া অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দেখে নিজেও একটু কথা বলে ফেলছি বেশি হয়তোবা। তারপরে আমি বলছি যে আপনি আমাদের যে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন যেখান থেকে আমরা এই অনুষ্ঠানগুলি করছি, এই লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন সম্পর্কে যদি কিছু বলতেন। টু বি ভেরি অনেস্ট, আমি এই অনুষ্ঠানগুলোর আগে খুব আমি অনেস্টলি স্পিকিং আমি লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন সম্পর্কে অত একটা জানতাম না। হ্যাঁ, আমি নাম শুনেছি, বাট আমি খুব অ্যাক্টিভিটিস সম্পর্কে অ্যাওয়্যার ছিলাম না। বাট এই প্যান্ডেমিকের সময় আপনি যেই এই প্রোগ্রামগুলো যেটা করছেন, আমাদের আমিন স্যারকে নিয়েও করলেন সেদিন আমি দেখছিলাম। হ্যাঁ, জেদাই খান পান্না স্যারের প্রোগ্রামটা আমি পুরোটাই দেখেছি। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সম্ভবত এটা একদম প্রথম দিকে মনে হয় করেছেন, একদম আমাদের ফার্স্ট প্রোগ্রাম। অনুষ্ঠান ছিল সেটা। ফার্স্ট প্রোগ্রাম, জি। হ্যাঁ। তো আরো করেছেন, ইমতিয়াজ ভাই ছিল, এন্ড আরো অনেকে করে। সো এই প্রোগ্রামগুলো আমি প্রায় অনেকটাই দেখেছি, এন্ড এটার মাধ্যমে I was quite impressed of what you are doing. আমি তারপর একটু ধন্যবাদ ভাইয়া। ফেসবুক পেজে একটু ব্রাউজ করলাম টু নো মোর। হ্যাঁ, খুব বেশি জানি না, বাট আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এ গুড অবজেক্টিভ, এন্ড ফ্রম ইউর নেম, যেহেতু ইটস এ ফাউন্ডেশন, আই থিঙ্ক it has a benevolent objective for the legal profession. থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আমি সর্বশেষ প্রশ্নে যাব এবং তার আগে আমি কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আজকে আমাদের লাইভ প্রোগ্রামে অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমি প্রথমেই যেতে চাচ্ছি আমাদের ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ভাই। উনিও আমার হেড অফ চেম্বার্স হিসেবে আমার অনুষ্ঠানে এসেছিলেন। ভাইয়া যেটা লিখেছেন, ভাইয়া ইমতিয়াজ ফারুক ভাই বেশ কয়েকটি কমেন্ট করেছেন, সেখান থেকে আমি যদি প্রশ্ন হিসেবে কোনো কমেন্ট নেই তাহলে যেটা আমি প্রথমেই বলবো, ক্যান ইউ টেল আস মোর অ্যাবাউট গোয়িং গ্রিন? আপনি বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়া। Oh, yeah, thank you. Yeah. Thanks so much for the question. I mean, I should tell this. I mean, thanks for raising this issue. হ্যাঁ, we have declared ourselves as a green law firm end of last year. হ্যাঁ, and we have a environmental policy যেটার আন্ডারে আমরা আমাদেরকে গ্রিন ল ফার্ম হিসেবে ডিক্লেয়ার করেছি। ইটস এ ডিক্লেয়ার্ড পলিসি এন্ড উই ফলো দ্যাট। এটার মানেটা কি আসলে? এটার মানে কয়েকটা অ্যাসপেক্ট। উই ওয়ান্ট টু রিডিউস আওয়ার কার্বন ফুটপ্রিন্ট। হ্যাঁ, এখন কার্বন ফুটপ্রিন্টের বিষয়টা, ইফ উই ওয়ার এ ম্যানুফ্যাকচারিং ইউনিট, ইফ উই হ্যাভ এ ফ্যাক্টরি, উই কুড ডু এ লট অফ থিংস। বাট আমরা তো একটা আমাদের তো আসলে ওইভাবে কোনো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি নাই যে আমরা অনেক বেশি কার্বন প্রডিউস করতেছি যেটাকে কমায় আনবো। হ্যাঁ, নেভারদেলেস হোয়াট উই ডু, ফর এক্সাম্পল, আমরা আমাদের কাগজের ব্যবহার খুব কমিয়ে এনেছি। So apart from the litigations where there is a must, we have to print thousands of pages and make it photocopies of 6-7 sets of the same thing, where we do not have any control, which is very unfortunate though. ওইটাকে বাদ দিয়ে আমাদের যে আদারওয়াইজ কাজগুলো, আমরা আমাদের সব ক্লায়েন্টকে বলে দিয়েছি, we will not give you any printed opinion unless it is essential. We will send you scanned soft copy. So if you work with us, very good. If you don't want to work with us only for this, that is also very good. And আমরা আমাদের ইন্টেলিজেন্ট টেকনোলজি ইউজ করছি। আমাদের যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস গুলো আছে, উই ওয়ান্ট টু বি ইন্টেলিজেন্ট উইথ দ্যাট এন্ড স্মার্ট টেকনোলজিস। আমরা এমনকি আমাদের যে ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনার ইউজ করা হয়, দ্যাট উই হ্যাভ ফাউন্ড আউট উইথ অ্যান এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ফ্লোর ক্লিনার, সো দ্যাট আমাদের ক্লিনিং এর মাধ্যমে যে পানির পলিউশন হচ্ছে সেটাকেও যাতে আমরা কিছুটা কমাতে পারি। সো যতটুকু সম্ভব উইদিন আওয়ার লিমিটেড ক্যাপাসিটি আমরা এনভায়রনমেন্টে যাতে কোনো খারাপ ইম্প্যাক্ট না ফেলি আমাদের কাজের মাধ্যমে, সেটার আমরা চেষ্টা করি। এবং আমাদের অ্যাসোসিয়েটসরাও চেষ্টা করেন এই বিষয়টা তাদের ফ্রেন্ডস, তাদের ফ্যামিলি, তাদের পরিচিত লয়ারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার, এবং ছড়িয়ে দিতে হবে। এটাও আমাদের একটা রিটেন পলিসি, দ্যাট উই উইল নট অনলি ডু ইট আওয়ারসেলফ, উই উইল ট্রাই টু এনকারেজ আদার পিপল টু ডু দ্যাট। Thanks for the question. আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি ইমতিয়াজ ফারুক ভাইয়ের কাছ থেকে।
সেটা হচ্ছে যে উনি লিখেছেন যে আপনার রোল অ্যাজ এ সেক্রেটারি অ্যাজ বাংলাদেশ সোসাইটি অ্যাট আইসিএসএল এই সম্পর্কে একটু উনি ডিসকাশন চাচ্ছিলেন অল্প করে। You see, I mean, we are close friends. We are good friends. I think it's more like a friendly question that he asked because there are a lot of backgrounds. হ্যাঁ, we did the bar together. So আমরা যখন ICSL এ বার করেছি তখন আমাদের একটা বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি ছিল, and I was nominated as the secretary there. সো আমরা হ্যাঁ সেক্রেটারি ছিল, একটা ছোট কমিটি ছিল। ইট ওয়াজ নট ভেরি ফর্মাল, হ্যাঁ সবাই আমরা কাজ করেছি, বাট স্টিল অর্গানাইজেশনে তো নাম টাম দিতে হয়। সো আমরা ওইখানে আমরা আমাদের 16 ডিসেম্বর উদযাপন করেছিলাম বড় করে, ইনভাইটিং অল দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স। 16 ডিসেম্বর উদযাপন করেছি, আরো দুই একটা আলোচনা সভা ইত্যাদি ইত্যাদি করেছি সবাই মিলে। সো ইয়া, ইট ওয়াজ এ গুড টাইম। হ্যাঁ, particularly I'm not sure what does he want to know, but possibly আমি যখন গান গেতে উঠেছিলাম স্টেজে, আমি একটা গানও গেয়েছিলাম, তখন আমার গলা ক্র্যাক করেছিল, so the people still make fun out of it. হ্যাঁ ভাই, আপনার আপনার এই যে গানের ব্যাপারটা কিন্তু আমারও জানা আছে, হ্যাঁ যে আপনি হুম। ভালো গান করেন। তো আমাদের একটা অনুষ্ঠান অলরেডি আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমরা এরকম আরো দুই একটি অনুষ্ঠান করব। তবে ইচ্ছাটা বেশি নাই, কারণ হচ্ছে আমরা চাই না আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন অনেক দিন ধরে থাকুক, বাট যদি থাকে আমরা হয়তো আরো একটি অনুষ্ঠান করব। তো হ্যাঁ, এই প্রশ্নটি এইমাত্র আমি নিয়েছিলাম, যেটা ইমতিয়াজ ফারুক ভাই বলেছিলেন। তো আমাদের আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে চাচ্ছি। তার আগে আমি একটু ভাইয়ার কাছে জানতে চাইবো যে যারা এখন আইন পেশায় সদ্য পদার্পণ করেছে কিংবা যারা আইন পেশা যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন। তার আগে আমি একটু আবার একটু পড়ে নিচ্ছি যে আমাদের হাফিজ ভাই, উনি আমাদের সাথেই সবসময় আমাদের অনুষ্ঠানে থাকেন এবং অনেক ভালো ভালো কমেন্টও করে থাকেন। তো ইট ওয়াজ মাই প্রিভিলেজ টু হ্যাভ সো মেনি ওয়ান্ডারফুল ফ্রেন্ডস অ্যাট আইসিএসএল। অল দ্য বেস্ট উইশেস টু এভরিওয়ান। থ্যাংক ইউ হাফিজ ভাই, আপনি আমাদের সাথে সবসময় আছেন এবং থ্যাংক ইউ হাফিজ অবশ্যই ভাই। জয় ভাইও থ্যাংক ইউ, আপনাকে অবশ্যই জানাবে। তো দ্য বুক ইজ অ্যাভেলেবল অনলাইন। ভাই আপনার বইটা কি অনলাইনে অ্যাভেলেবল আছে একজন জানতে চেয়েছে। বইটা ঠিক অনলাইনে পড়া যায় না, বাট অনলাইনে পারচেস করা যায়। হ্যাঁ, সো সো ফিউ অনলাইন শপস লাইক রকমারি.com সেখানে আছে, এমনকি অ্যামাজনেও আছে, কিন্তু অনলাইনে বইটাকে পড়া যায় না। ইউ ক্যান পারচেজ ইট অনলাইন। ওকে ভাই, আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো আরো একজন লিখেছে, হ্যালো স্যার, তার সামারি হচ্ছে হি ওয়াজ ইয়োর স্টুডেন্ট ব্যাক ইন 2008 এবং সে আরো লিখেছে যে বিফোর স্টার্টিং আপ হিজ ওন চেম্বার ই থিঙ্ক অ্যাট লিস্ট, আচ্ছা একটি ভালো প্রশ্ন আছে, হাউ মেনি ইয়ার্স ডু ইউ থিঙ্ক অ্যাট লিস্ট অ্যান অ্যাডভোকেট অর ব্যারিস্টার শুড বি আন্ডার দ্য সুপারভিশন অফ সিনিয়র বিফোর স্টার্টিং আপ হিজ ওন চেম্বার? Well, it's a very good question, and it is also there should not be any specific answer যে এতদিনই হতে হবে। আমি একটা কথা অনেককে বলি, যারা আমার সাথে কাজ করেছে তারা রিলেট করতে পারবে, যে 5 বছরে 5 বছর কাজ করে একজনের 1 বছরের এক্সপেরিয়েন্স হয়, আরেকজনের 5 বছরের এক্সপেরিয়েন্স হয়, আরেকজনের 10 বছরের এক্সপেরিয়েন্স হয়ে যায়। সো ইউ সি, how much you can gain, how much you can learn is টেকনিক্যালি মেজরিটি আপনার নিজের উপরে। হ্যাঁ, আপনাকে সিনিয়র অনেক কিছু শেখাবেন, কিন্তু আপনি তার থেকেও বেশি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু শিখতে পারবেন, কতটুকু জানতে পারবেন। There are people who have been practicing for 15-20 years, but if you ask them why are you doing it, you may not always get a very acceptable answer. Whereas there may be a very 1 বছর কাজ করেছেন, কিন্তু তার কাছ থেকে আপনার হয়তো আনসারের ক্ল্যারিটি and precision and quality of the answer may be even more brilliant than a lawyer who has been practicing for many years and doing the same thing. So আমার মনে হয় আপনার একটা of course you should have an enrollment at least with the high court তে enrollment তো থাকাই উচিত, হ্যাঁ, before you start something on your own, and then আপনার এক্সপেরিয়েন্স তো 4-5 বছরের তো মিনিমাম থাকতে হবে, if not more. এখন জিনিসটা ফাস্ট হয়ে গেছে, আরো আগের দিনে হলে আমি বলতাম অ্যাটলিস্ট 10-15 বছর ওয়েট করা উচিত, বাট দ্য থিংস আর কোয়াইট ফাস্টার নাও এন্ড ভেরিয়েবল প্র্যাকটিসেস আর দেয়ার। ইটস নট অল দ্য থিংস আর নট সেম। সো আপনি যদি কনফিডেন্ট হন, আপনি যদি মনে করেন যে ইউ আর অ্যাকচুয়ালি ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি
to serve your client honestly and professionally with maintaining the quality, তখন আপনি শুরু করবেন। হ্যাঁ, we always have to remember যে আমাদের ক্লায়েন্ট যেন আমাদের কারণে সাফার না করে। We cannot give them a poor advice or an ill advice or a half advice। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন আপনি এই কনফিডেন্সটা অর্জন করবেন, আমার মনে হয় তখন ইটস দ্য রাইট টাইম টু স্টার্ট। ধন্যবাদ ভাইয়া আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আনসারটি উপস্থাপন করার জন্য। এখন আমি একটু সর্বশেষ যেটি জানতে চাবো, যে আমি যেটা বলছিলাম যে যারা আইন পেশায় আসতে চাচ্ছে কিংবা সদ্য আইন পেশায় পদার্পণ করেছেন, তাদের উদ্দেশ্যে আপনি দু একটি কথা বলুন। হ্যাঁ, আইন পেশায় যারা নতুন স্টার্ট করছেন বা আসতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আমি সবসময় যেটা বলি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ওনারশিপ অফ ইউর ওয়ার্ক এন্ড ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনার কাজের উপরে আপনার ক্লায়েন্টের অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা আপনি সিভিল কাজ করেন, ক্রিমিনাল কাজ করেন, কর্পোরেট কাজ করেন বা যাই করেন, the issue is not your issue, the issue is someone else's issue. So having a degree of responsibility is very important. হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমি এত রেসপন্সিবিলিটি নিয়ে এত কষ্ট করে আরেকজনের হেডেক মাথায় নিয়ে কাজ করতে চাই না, আই ওয়ান্ট এ ভেরি সিম্পল হ্যাপি স্ট্রেট ফরওয়ার্ড লাইফ, আমার মনে হয় ল প্রফেশনটা ঠিক তাদের জন্য সুইটেবল না। হ্যাঁ, ইউ হ্যাভ টু টেক সাম বার্ডেন, ইউ হ্যাভ টু টেক সাম প্রেশার, someone else's thing, you have to take it as your own thing। এই জিনিসগুলো নিতে পারার একটা অ্যাবিলিটি থাকা প্রয়োজন। বাট ইটস আই এম নট ডিসকারেজিং, বাট আই এম সেইং দ্যাট এগুলো অ্যাবিলিটি থাকা প্রয়োজন এবং এগুলো নিতে পারলে নিতে হবে। এছাড়া আইন পেশায় রেসপন্সিবিলিটি না থাকলে আইন পেশায় সাকসেসফুল হওয়া যায় না, এবং কেউ যদি হয়েও যায় সেই সাকসেস তাহলে সাস্টেইন করবে না। রেসপন্সিবিলিটি ইজ নাম্বার ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং শুধু দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আমাদের আজকের শো এনজয় করেছেন এবং লিগাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই ভিউয়ার্স যারা ছিলেন এবং এখনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজকের মতো এখানেই আমাদের জয় ভাইয়ের কাছ থেকে, ব্যারিস্টার ওমর খান জয় ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জয় ভাইয়া, আবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনকে ধন্যবাদ, যারা প্রোগ্রাম দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।